নমস্কার। এই মঙ্গলবারের আড্ডায় আমাদের দুই বন্ধুর সঙ্গে যে আপনারা আস্তে আস্তে অনেক বন্ধু এসে জড়ো হয়েছেন, আপনাদের সঙ্গে আমাদের দুজনের আড্ডা মানে আমাদের সকলের আড্ডা অনেক দিন হয়ে গেল চলছে। তবে শুরুতেই একটা কথা বলি, আমরা একটু অদল বদল করছি, সেটা হলো যে আমাদের আড্ডা তো চলবেই, আমরা চেষ্টা করব মাসে একজন করে আমাদের এই আড্ডায় এখানে অতিথি আনতে, আমাদের গেস্ট হিসেবে যখন যাকে পাবো নিয়ে আসব। এবং আমরা চেষ্টা করব যে সেই এমনই মানুষজনকে আনতে যারা তাদের জীবনে কোনো সমস্যার মধ্যে থেকে বা তাদের রোজকার জীবনে তারা স্পিরিচুয়াল লাইফটা কীভাবে প্র্যাকটিস করেন, সেটা কি করে সাধনার মধ্যে নিয়ে এসেছেন। এবং সেই ক্ষেত্রে এই মাসে অবশ্যই একজন গেস্ট আসবেন, সেটা অবশ্য এখন আমরা ঠিক করিনি, কিছুই জানি না, জানেন তো, আমাদের সবটাই প্রায় আনস্ক্রিপ্টেডই চলে। তো দেখি কে আমাদের সাথে গল্প করতে রাজি থাকেন। হতাশ করবেন না, সেটা হতাশ করবেন না, সেটা একেবারেই হতাশ করবেন না, নিশ্চয়ই আমরা সেই রকম করেই দেখব যে তার জীবনটাও যেন বেশ আলোকোজ্জ্বল হয়। কারণ আমরা তো সকলেই চেষ্টা করি এখানে আলো ছড়িয়ে দিতেই এবং একে অপরের থেকে আলো ধার নিয়ে বাকিটা আরও আলোকময় করে তুলতে, কাজেই সেটা নিশ্চয়ই আমরা চেষ্টা করব। আর আমি না একদম টেক্সটে ঢোকার আগে, আমাদের আজকের এপিসোডে ঢোকার আগে আমাদের যে প্ল্যানগুলো, আলোচনাগুলো আমরা সদ্য করছি, সেগুলো আগে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি, যাতে মহুয়া ওগুলো আর গণ্ডগোল করতে না পারে। গতকালই আমাদের আরও একটা আলোচনা হয়েছে, না দেখেছেন, এখনও 24 ঘন্টা হয়নি কিন্তু তার মধ্যেই ভুলে গেছে, সেজন্য বলে দিই। সেটা হলো আমরা চেষ্টা করব অন্তত বছরে একটা দুটো আপনাদের সঙ্গে যদি আমরা একটা মিট করতে পারি। আর আমরা যদি মাসে একবার করে লাইভে আসি আমাদের এই প্যাস্টেল স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে, সেইটা আমরা আসবো কিনা সেটা এখনও ঠিক করিনি, কারণ ওটা আপনাদের ওপর আমরা রেখে দিয়েছি। আপনারা যদি বলেন যে হ্যাঁ লাইভে এসে আপনারা আমাদের সঙ্গে আড্ডা দেবেন, তাহলে আমরা আসবো। সেটা আর একটা ব্যাপার যেটা শ্যামলী, যেটা তোমার আমার আগে কথা হয়েছিল অনেক আগে, গতকালই হয়নি, সেটা হচ্ছে যে আমাদের প্যাস্টেল স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেল শুনছেন বহু মানুষ, আমাদের ভালোবাসেন বহু মানুষ, এবং অনেকে লেখেন কমেন্টে যে আমাদের আলোচনা শুনে বা কিছু শুনে যে তাদের অনেক কিছু বদল হয়েছে, তাদের অনেক মানে পজিটিভ এফেক্ট হয়েছে একটা তাদের জীবনে। তো আমরা রিকোয়েস্ট করব যে তারা নিজেদের কথা যদি একটু নিজেরা বলেন, সেটা একটু ভিডিও করে যদি পাঠান, রিল, হ্যাঁ, যারা লিখেছেন তারা যদি একটু ভিডিও করে আমাদের পাঠান, আমরা আমাদের এই আড্ডার ডেসক্রিপশানে আমাদের ইমেল আইডি দিয়ে দেব, ওই ইমেল আইডিতে আমাদের ভিডিও করে পাঠান, তাহলে আমরা একটু আরও অন্যদের সঙ্গেও সেটা শেয়ার করতে পারবো এবং সেটা আমাদের এই চ্যানেলেই আমরা নিয়ে আসবো। আপনারা যে ভিডিওটা পাঠাবেন ওটা দেখবেন যাতে 1.5-2 মিনিটের মধ্যে হয়, আর ওটা না ফোনটাকে এইভাবে ধরে মানে ভার্টিক্যালি ধরে একটু ভিডিওটা করে, মানে লম্বা করে ধরে। এবার আড্ডাটা আজকে শুরু করি, নইলে আমাদের অনেকগুলো কথা বলার আছে, বলতেই যাব। আজকে মহুয়া আমরা একটা কাজ করি, আমরা না প্রথম থেকেই আমরা কি টপিক নিয়ে আলোচনা করব, আমাদের এই সময়ে চারিদিকে বড্ড অস্থিরতা, নয় বলো? আজকেও দেখো তুমি এই যে এখানে এলে, এখানে আসার সময়ও তোমাকে একটা আনরেস্ট, হ্যাঁ, একটা কেওয়াস পেরিয়ে আসতে, মানে এরকম সুন্দর একটা বিকেল, এই সময়টা তুমি যে আসবে, যে ঠিক আছে বিকেলে চারদিক দেখতে দেখতে, এখন এদিকটা প্রচুর সাউথে সবুজ, চারিদিকে রাস্তাঘাট দেখতে আসবো, দুটো কথা বলতে আসবো পাশের লোকটির সঙ্গে, আড্ডা দিতে আসবো, সবাই তো আমরা ছুটছি, তার মাঝে সেইটুকুর মধ্যেও হলো না। একটা মেট্রো থেকে নেমে রিক্সা করে নেবে ভাবলে সেখানে একটা কেউ অটো আসবে না, মানে প্রত্যেকের কারণ আছে তার পেছনে, এবং কারণগুলো কি সাংঘাতিক। এবং এই সমস্যাটা কিন্তু আজকে নয়, এই সমস্যাটা সেদিনও ছিল, মানে মায়ের সময়ও ছিল, এবং এই সমস্যাটা বোধহয় চিরকাল থাকবেও। এই প্রসঙ্গে আমাদের যেটা প্রশ্নটা মাথার মধ্যে ঘুরছে যে সারা পৃথিবীতে এত অস্থিরতা কেন? হয় সেটা প্রাকৃতিক, হয় সেটা দুর্ভিক্ষ, ভূমিকম্প, গতকালই একটা ভূমিকম্প হয়ে গেছে, হয় সেটা দুর্ভিক্ষ, ভূমিকম্প, এরকম কিছু একটা প্রাকৃতিক অস্থিরতা, অথবা সেটা মানুষের তৈরি। কিন্তু অস্থিরতা কেন? এই প্রশ্নের উত্তরেই দিয়ে আজকে আমরা শুরু করব। এবং আজকে আমরা আরও একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটি হলো, এটা তো ইমেজ বিল্ডিংয়ের যুগ, ইমেজ বিল্ডিংয়ের
জন্য যে দেখনদারিটা আমরা প্রতিনিয়ত করে থাকি, সেই দেখনদারিটা কতটা প্রয়োজনীয় এবং কতটা ক্ষতিকর। কিন্তু প্রথমে আমরা অস্থিরতার প্রসঙ্গেই আলোচনা করি, এবং যেটা আমরা সবসময় বলি যে আমাদের সত্যি লাইফস্টাইল গাইডবুক এবং যে কোনো প্রশ্নের উত্তর সমাধান এই বইটিতে আছে। একদম এই বইটি যাকে নিয়ে লেখা তার জীবনের মধ্যে ছড়িয়ে আছে প্রতিটি পরতে পরতে। একদম সরাসরি আমি যাচ্ছি, সেটা হলো এখানে জানো এই একই প্রশ্ন নিয়ে একজন এসেছিলেন। তিনি বলছেন একসময়, লোকের কষ্ট তো দিন দিন বাড়ছে, এত কষ্ট দেশে, এ কি মা কর্মফল? মা উত্তরে বলছেন, এত লোকের কি কর্মফল? কি একটা হাওয়া এসেছে। তিনি আবারও বলছেন যে জিনিসপত্রের দাম সস্তা হচ্ছে না, সেই সময় সবে যুদ্ধ হয়েছিল, কিন্তু বলছেন যে যুদ্ধ তো থেমে গেছে, তাও জিনিসপত্রের দাম সস্তা হচ্ছে না। তখন বলছে যে এই যে এত দুঃখ কষ্ট যুদ্ধ বিগ্রহ, এ কি শুধুই যুগ পরিবর্তন হবে বলেই হচ্ছে? তখন মা উত্তরে একটু হেসে বলছেন, কি করে বলবো, তাঁর ইচ্ছায় কি হবে কেমন করে জানবো? রাজার পাপে রাজ্য নষ্ট হয়, হিংসা, খলতা, ব্রহ্মহত্যা এইসব পাপ। রাজার পাপে প্রজার কষ্ট ও দৈব উৎপাত, যেমন যুদ্ধ, ভূমিকম্প, দুর্ভিক্ষ। সবাই একটু নরম হলে তো যুদ্ধ থেমে যায়। অসাধারণ কতগুলো কথা, যে লাস্ট কথাটা তো মন ছুঁয়ে যাবার কথা, যে সবাই একটু নরম হলে তো যুদ্ধ থেমে যায়। বলো, মানে এ যেন সেই ভয় পাইও না, ভয় পাও না, তোমায় আমি মারবো না, অভয় দিচ্ছি শুনছো না, যে ধরবো নাকি অভয়টাও কতটা থ্রেটের মতো, এবং ধরবো নাকি ঘাড় দুটো, মানে ওই অভয় দেওয়ার আড়ালে যে মুখোশটা আসলে পড়া, ভয়টা যে মুখোশের আড়ালে রয়েছে, কি রকম ভাবে সেটা প্রকাশ পেয়েছে। একটু নড়চড় হলেই ঠিক সেম ভাবে যে আসলে আমরা এখন নরম হতে পারি না গো, সবাই দেখবে এরকম একদম শক্তকে চড়ে আছে একদম। এবং এই ব্যাপারে মা আগেও একটা জায়গায় বলেছিলেন যে যখন তোমার প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, তো তখন বিভিন্ন রকম ওই শান্তি চুক্তি টুক্তি হচ্ছে কাগজে বেরোচ্ছে, মাকে এসে পড়ে শোনাচ্ছে। এবং মা একটু আগেই দেখলে তো, তুমি আমি আলোচনা যখন করছিলাম যে আমরাই তো অবাক হয়ে যাচ্ছিল যে মা এত খুঁটিনাটি খবরও রাখেন। তো মা কোথায় কি আইন হয়েছে, কোথায় কি যুদ্ধ, সব তার নখদর্পণে, অথচ এত বড় একটা ঘোমটা টেনে বসে থাকে। এবং তুমি যেটা আরেকটা কথা বললে, মনে রাখতে হবে যে নিরক্ষর গ্রাম্য মহিলা, পড়াশোনা করতে জানেন না, মানে পড়তে জানেন না একদম। তো মা তখনও বলেছিলেন, যখন এই ধরনের সমস্ত বিশ্বের চিন্তা করে দেখো, সমস্ত বিশ্বের মাথারা বসে যখন প্রথম চুক্তি করছেন, শান্তি চুক্তি হচ্ছে, মাকে পড়ে শোনানো হচ্ছে খবরের কাগজ থেকে, মা খানিকটা শুনছেন সেই চুক্তির বয়ান, শুনতে শুনতে একটা অদ্ভুত কথা বলছেন। উনি তো জাস্ট একটা শব্দের বেশি বলতেন না, একটা লাইনের বেশি বলতেন না। ওরা যা বলে সব মুখস্থ, যদি অন্তস্থ হতো তাহলে কথা ছিল না। এবং তার অভিঘাত, মানে সেই কথাটা যে কত বড় সত্যি, তার অভিঘাত যে কত মারাত্মক, সেটা বোঝা গেল যে তার কয়েক বছরের মধ্যে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই মুখস্থ আর অন্তস্থ, এই দুটোর পার্থক্য ওইখানে বসে তখন এতটা ঘুমটা টেনে মা বলছেন, মানে সঙ্গে সঙ্গে বুঝে যাচ্ছেন শব্দগুলো শুনে, কথাগুলো শুনে, যে কোনটা ভেতর থেকে চাওয়া আর কোনটা আপাতস্থগিত, কিন্তু আপাতস্থগিতের আড়ালে আমরা পরেরটা জাল বুনছি। এইখানেও দেখো মা বলছেন, রাজার পাপে এত লোকের কি কর্মফল? মানুষ আমরা এমনি নর্মালি জানি যে মানুষ কষ্ট পায় কর্মফলের জেরে, কর্মবিপাকে, সংস্কার মানুষকে দিয়ে ভুল কাজ করায়, এবং তার পরিণামে একজন মানুষের এত কষ্ট, এত যন্ত্রণা, এত রোগ শোক, যাই বলো না কেন, সব কর্মফল। কিন্তু সেটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, যখন একটা মাস এইভাবে ভুগছে, এত মাস, এত সবার যে কর্মফল একই সঙ্গে খারাপ, তা তো নয়, এটা কোনো যুক্তিই বলে না। তাহলে কি হচ্ছে? এই এত মাস তোমার তাদের ওপরে যে প্রভু, মানে তারা যার আন্ডারে, প্রত্যেকটা দেশে বা প্রত্যেকটা সমাজেরই একজন শাসক রয়েছে, এবং এই শাসকের ডিরেক্ট আন্ডারে হচ্ছে পুরো মাসটা। মানে আমাদের সেটাকে যদি আমরা খুব সংক্ষেপে আমাদের বাড়িতে নিয়ে আসি, যে গৃহকোণে যদি নিয়ে আসি, গৃহকর্তার বদ ডিসিশনের জেরে, মানে ভুল ডিসিশনের জেরে গোটা বাড়ি ভোগে,
সে গৃহকর্তা যদি এরকম পাগল হয়, মানে আমি যা করছি সেটাই ঠিক, এরকম উদাহরণ এখন চারপাশে চতুর্দিকে ছড়িয়ে আছে, আলাদা করে বলতে হবে হ্যাঁ, মানে কোট আনকোট পাগল। তো তার জেরে সবাই ভোগে, বাকিরা জানে হয়তো যে যা ডিসিশন নেওয়া হচ্ছে সেটা ঠিক নয়, তাদের বলার কোনো রাইট নেই। মানে আগেকার দিনে, আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করলাম, যে আগেকার দিনে দেখবে আমার কমল মজুমদারের সিনেমাগুলোর কথা মনে পড়ছে, আমরা যখন দেখতাম যে একজন বাড়ির যে কর্তা তার মেজাজ দিয়ে, তার শিক্ষা দিয়ে, তার চাওয়া দিয়ে সেই বাড়িটার একটা ইমেজ তৈরি হচ্ছে একদম। এবং আমাদের সময় উত্তম কুমার তার সঙ্গে ঝগড়া করে বেরিয়ে যাচ্ছে এবং ছায়াদেবী সেখানে এসে দাঁড়াচ্ছে, নিরুপায় কিছু করা, নিরুপায়। এবং মানে তুমি দেখো যে আমরা আমাদের ছোটবেলায় আমরা বুঝতাম ওই বাড়িতে 8টা 8:30টায় চিত্রহারের সময় টিভি খোলা হয় আর এই বাড়িতে হয় না। মানে এই এটা হয় না কেন? কারণ ওই বাড়ির কর্তা বা কর্ত্রীর কিছু একটা নির্দেশ হয়, তার মানে তাঁরা যেভাবে চালান সেই বাড়িটা পার্টিকুলারলি সেইভাবে চলে। ঠিক ঠিক রেপ্লিকেট এইখানে রাজ্যের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, সমাজ, রাজ্য, দেশ, পৃথিবী সব ক্ষেত্রে সমানভাবে রেপ্লিকা করতে একদম। মানে আমাদের ছোট যা হয় সেটাই তো একটা বড়, সেটাই তো। এবারে তার ডিসিশনের কতটা ভুল। মা, রাজার পাপে প্রজার কষ্ট ও দৈব উৎপাত, রাজার পাপে রাজ্য নষ্ট হয়। একেবারে শাসক যিনি মাথায় বসবেন, এতগুলো মানুষের দায়িত্ব যার হাতে থাকবে, অভিভাবক, তাকে যিনি অভিভাবক হবেন, তাকে না স্পেশাল কিছু গুণের অধিকারী হতে হয়, স্পেশাল কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়। তার মধ্যে প্রথম কি? তার মধ্যে প্রথম হচ্ছে আমি আমার কথা ভাববো না, আমি ওপরে বসে আছি মানে আমি সেরা, আমি সব, এই অহংকারের জন্যে নয়। স্বামীজি একটা কথা খুব সুন্দর বলতেন যে ওপরে বসে থাকা মানে কিন্তু মাথার ওপরে বসে ছড়ি ঘোরানো নয়, ওপরে বসে থাকা মানে আসলে দাসত্ব করা। তুমি সবাইকে সেবা করছো, সেবা করা, সবাইকে সমান দৃষ্টিতে। ওপরটা মানে হচ্ছে ড্রোন শট। তুমি ওপর থেকে সবাইকে, কাউকে বড়, কাউকে নিচু, কাউকে ছোট দেখায় না, ওপর থেকে সবাইকে একরকম দেখায়। তুমি শঙ্করাচার্য টেম্পলে যখন উঠে দাঁড়িয়েছো, কাশ্মীরে শঙ্করাচার্য টেম্পলে তুমি যখন উঠে দাঁড়িয়েছো, ওপর থেকে তুমি নিচের দিকে কি দেখেছো? গোটা কাশ্মীরের এক মাথা। তুমি নিচে এসে দেখেছো এটা পেহেলগাঁও, ওটা এই, ওটা অমুক, আলাদা আলাদা সৌধ, আলাদা আলাদা মিনার। ওপর থেকে তুমি দেখতে পাওনি। তুমি যখন ফ্লাইটে করে যাও কি বুঝতে পারো কোনখানটা কার বাড়ি? ওপরে বসা মানে সব সমান। এবার আমি তাদের মাথার ওপরে প্রভু নয়, স্বামীজির কথায় আমি তাদের মাথার ওপরে সেবক, আমি সেবা করছি। ওইখানে বসে আমার কাছে যে ধন অর্জিত হচ্ছে সেটা কিন্তু একটাও আমার ধন নয়। একটা রাজা, আজকে যদি তুমি সত্যযুগের থেকে ধরো, যে সময় থেকে আমাদের সৃষ্টি শুরু, সেই সময়ে রাজা মানে সবার প্রতিনিধি। একদম। তিনি ওইখানে বসছেন বটে, কিন্তু তার কথা তার দেশের কথা, তার কথা তার প্রজাদের কথা। তিনি প্রজাদের দুটো জিনিস করছেন, একটা পালন করছেন এবং একটা রক্ষা করছেন। এই দুটো হচ্ছে রাজার কর্তব্য। কি দিয়ে করছেন? রাজা কিন্তু কোনো ইনকাম করেন না। রাজা ব্যক্তিগতভাবে কোথাও চাকরি করে বা ঘাস কেটে বা বীজ বুনে কিছু করেন না। রাজা অন্যদের থেকে জিনিসটা পাচ্ছেন, তাকে কর দেওয়া হচ্ছে। কি কাদের কর দেওয়া হচ্ছে? প্রত্যেকের অর্জিত সম্পত্তি থেকে একটা অংশ দেওয়া হচ্ছে, অর্জন থেকে। রাজা তাদেরই জিনিস নিয়ে তাদের মধ্যে সমবন্টন করছেন। এটা নিজেরা হবে না, এটা কমিউন সিস্টেমে হবে না, একজন প্রতিনিধির মধ্যে দিয়ে এই জিনিসটা হচ্ছে। মা যে কারণে বলছেন যে রাজার পাপে রাজ্য নষ্ট হয়, তার মানে সেই রাজা যদি পাপী হন, মানে রাজা যদি ভোগী হন, চূড়ান্ত স্বেচ্ছাচারী, তো রাজা তো তাহলে তিনি যেটা পাচ্ছেন, যেটা তার অর্জন হচ্ছে, সেটা তো তাহলে দেশের জন্য, দশের জন্য সেটা তো হচ্ছে না। সেটা নিজের বলে, সেটা তার নিজের কুক্ষিগত, কিন্তু তার উপরে তার নিজের তো কোনো অধিকারই নেই। তাহলে রাজাকে ওখানে বসতে গেলে রাজার যে যোগ্যতাটা দরকার, রাজার মনটা সেই রকম হওয়া উচিত, বা রাজার শিক্ষাটা সেই রকম হওয়া উচিত, সেই রকম লোককেই রাজা করা উচিত। একদম। যে কথাটা আমরা বারবার বলে থাকি যে আমাদের দেশে আজকাল তবু একটু একটু বই বেরিয়েছে, লোকে বই পড়ছে, এই প্রজন্মের মেয়েরা মা হবার আগে আমাদের দেশে মা হতে গেলে কোনো শিক্ষার প্রয়োজন হয় না, এবং রাজা মন্ত্রী হতে গেলে কোনো শিক্ষার প্রয়োজন, বরং যার যত শিক্ষা কম তারাই উপরে বসে, তারাই মাথায় বসে। সেই আগেকার রাজারা
দুর্ভোগে আছে। সত্যযুগ থেকে তুমি দেখো, যদি আমরা পুরাণ বলে যেগুলোকে উড়িয়ে দিই, ওগুলো কিন্তু পুরাণ নয়, ইতিহাসের আগের, ওটা প্রাগৈতিহাসিক সময় পাওয়া যায় না বলে আমরা পুরাণ বলি। তার মানে ওগুলোকে উড়িয়ে দিয়ে মিথোলজিক্যাল বলে উড়িয়ে দেওয়ার নয়, কিন্তু ওগুলো আমাদের ইতিহাস। সেই সময়ের দেখো যে রাজারা ছিলেন, যে শাসকরা ছিলেন, তারা প্রকৃত অর্থে ব্রহ্মজ্ঞানী। রাজাদের ব্রহ্মজ্ঞানী হতে হতো। তুমি এখন শঙ্করাচার্য পড়ছো, তুমি দেখছো রাজাদের কথা কিন্তু সমানে দুটো প্যারালাল লাইফ চলছে, একটা শঙ্করের জীবন চলছে এবং আরেকটা এদের লাইফ চলছে, দুটো প্যারালাল। রাজা সুধন্য বারবার আসছেন, কেরলের রাজা, হ্যাঁ বিভিন্ন জায়গার, কাশ্মীরের রাজা আসছেন। তো এই এরা তো শঙ্করের পৃষ্ঠপোষণা করছেন, সন্ন্যাসীর পৃষ্ঠপোষণা করছেন, তার রাজ্যটা, তার জায়গাটা যাতে সুন্দর থাকে। একদম, মানে তারা সেই নিজেদের বৃত্তের বাইরে গিয়ে দাঁড়িয়ে আমাকে যে জায়গাটা দেওয়া হয়েছে, আমি সেই জায়গাটা, যে জায়গাটাকে আমি রিপ্রেজেন্ট করছি, সেই যে বৃহত্তর প্রেক্ষিতটা, এই কারণেই তো সেটা তো তাকে জানতে হবে। জানুয়ারি মাস পেরিয়ে গেলাম, আজকে অনেকে বলেন যে নেতাজির হাবভাব একনায়কতন্ত্রের মতো একটা, কিন্তু আমরা সেই একনায়কত্ব মেনে নিতাম, কারণ আমরা জানতাম সেই একনায়ক, আমি জানি শুধু তার জন্য না, সকলের জন্য খারাপ হচ্ছি আমি, আমার নিজের জন্য নয়, যদি খারাপই হয়ে থাকে। নইলে এখনো যে পেট থেকে পড়ে যে কদিন পরে বড় হবে, সে পর্যন্ত বলছে যে টাকায়, ভারতীয় মুদ্রায় ওই নেতাজির মুখটা থাকা উচিত ছিল। সে হয়তো জানেও না নেতাজিকে, কিন্তু বলছে। তো এই রাজার পাপে রাজ্য নষ্ট হয়, হিংসা, খলতা, ব্রহ্মহত্যা, এইসব পাপ, এবং তার সঙ্গে দৈব দুর্বিপাক, তোমার মহামারী, বন্যা, একদম যুদ্ধ, ভূমিকম্প, সবটাই। মানে তুমি দেখো পুরো সিনটা রিপিট হচ্ছে, মানে আলাদা আলাদা করে আমাদের আর বলতেও হবে না, সমস্ত সিন রিপিট হচ্ছে বিকজ অফ, আমরা তো বলি হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আর একটা বলি, ইতিহাস থেকে আমরা সবসময় শিক্ষা পাই। ইতিহাস আমাদের সব থেকে বেশি করে সাবধান করে দেয়, সচেতন করে দেয়। আমরা সেটা নিতে পারি না, সেটা তো আমাদের দুর্বলতা, আমাদের পাকামি, সোজা কথা। মানে ভোগী যদি ওপরে উঠে বসে, বা ওপরে উঠে বসার পর যদি ভোগ তাকে স্পর্শ করে, তাহলে সেই পাপে গোটা দেশ দুনিয়া ছারখার হয়ে যায়। এটা মা বলেছেন, এটা সত্য যুগেও যেমন সত্যি ছিল, মায়ের যুগেও তেমন সত্যি, আজও তেমন সত্যি, আজ থেকে 500 বছর পরেও সেই একই সত্যতা থাকবে, যদি না শ্রী চৈতন্যের মতো কেউ একজন উঠে দাঁড়ান, ওই হুসেন শাহের ওই রাজত্বকালে, যদি না সেই রকম উঠে কেউ দাঁড়ান সোজা হয়ে, যদি না স্বামীজির মতো কেউ এসে দাঁড়ান, যে কিনা একটা পুরো জাতিকে টেনে নিয়ে যাবে, জাতিকে ধরে নাড়িয়ে দিতে পারবেন, যে তোমরা, তোমাদের যা হচ্ছে, তোমাদের ওপর যা হচ্ছে, তোমরা এই মুখ বাওয়ার জন্য বা পায়ের তলায় পড়ে থাকার জন্য তোমাদের জন্ম, তোমরা প্রোটেস্ট করো। এবার কখন চৈতন্য আসবেন, স্বামীজি আর মতো কেউ আসবেন, সেইটার ছাড়া তার আগে আমরা কিভাবে এটাকে হালকা হলে ওভারকাম করতে পারি, সেটার জন্য মা ছোট্ট একটা ডায়লগে বলছেন, সত্যি ছোট্ট একটা ডায়লগে, যেটা মানে এগুলোই তো ডায়লগ হওয়া উচিত। নিশ্চয়ই সিনেমার হিরোদের ওরকম, কি বলবো আমি, কাল্পনিক, ভীষণ অবাস্তব ডায়লগকে আমরা জীবনে ডায়লগ বলি। এনিওয়ে, সবাই হয়তো বলবে যে আমরাই একটু ছন্ন ছাড়া লাইফ থেকে, কিন্তু জানি না। আচ্ছা, তো উনি বলছেন যে সবাই একটু নরম হলে তো যুদ্ধ, নরম হলে মানে ইগো শেষ হলে। এইখানে আমি আবারও ফিরে আসি আমাদের একদম প্রথম টপিকে, যে ইমেজ বিল্ডিংয়ের জন্য দেখনদারিটা কতটা দরকারি এবং এটা একই সঙ্গে কতটা ক্ষতিকর। আমরা এই সেকেন্ড প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে অবশ্যই একবার আপনাদের একটু মনে করিয়ে দিই যে আপনারা অনেক বেশি করে শুনছেন, আপনারা আমাদের অনেকে কমেন্ট করছেন, কিন্তু আমরা জানি এই ভুলটা আমাদেরও হয়ে থাকে, যে কন্টেন্টটা ভালো লাগে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাই। একটু প্লিজ ওটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে যেটা হবে, আমাদের পরের আড্ডাগুলো বা আমাদের নানান রকম আপনাদের জন্য উপহারে নিয়ে আসার চেষ্টা করছি, এই বছরটা, সারাটা বছর ধরে চেষ্টা করব, সেগুলো আপনাদের না খুঁজে পেতে হবে না, কারণ আমরা তো আপনাদের ইন্ডিভিজুয়ালিভাবে খুঁজে পেতে পারছি না। আপনারা যদি আমাদেরকে একটু খুঁজে পেতে, একটু ভালোবেসে বুকের কাছে আগলে রেখে দেন, সেটা সাবস্ক্রাইব করার মাধ্যমে, তাহলে আমরা চট করে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি, আপনাদের কাছে খবর পৌঁছে যাবে আমরা কখন কি করব না করব। একটু প্লিজ সাবস্ক্রাইব করে নিন, প্লিজ, এটা আমাদের সকলের তরফ থেকে আপনাদের একান্ত অনুরোধ। আমরা আবার ফিরে আসি যে ইমেজ বিল্ডিংটা আমাদের দরকার আজকের যুগে, কিন্তু ইমেজ বিল্ডিংটার জন্য আমরা স্পিরিচুয়াল প্র্যাকটিসটাকে কীভাবে ইউজ করছি এবং সেটা আদৌ কতটা ক্ষতিকর বা সেটার কি আদৌ প্রয়োজন আছে,
তুমি যে কথাটায় থামলে, লাস্ট কথাটায়, ইগো, ইগো, যেখানে মা বলছেন সবাই একটু নরম হলে যুদ্ধ থেমে যায়, অর্থাৎ ইগোটা যদি একটু আমি বলেছি আমি করেছি এই ব্যাপারটাকে বাদ দিয়ে যদি একটু সফট হওয়া যায়, মানে আমি একাই ডাক্তার, একাই উকিল, একাই পুলিশ সব, হ্যাঁ, না করে যদি একটু নরম, একটু সফট হয়ে কথা বলা যায়, যদি একটু সফট হয়ে অন্যের প্রতি আমরা বলি বেশ মানে নিজেকে একটুখানি প্রেজেন্ট করা, হ্যাঁ, নিজেকে একটু প্রেজেন্ট করা যায়, তাহলে আমাদের অনেক সমস্যা আসলে সমাধান হয়ে যায়, অনেক প্রবলেম মিটে যায়। এই প্রসঙ্গে এই যে তুমি বললে ইগো, যে সত্যি আমরা যদি আমাদের ইগোটাকে বাদ দিতে পারি তাহলে কি হয়, তাহলেই অনেকটা সব কিছু খুব স্তিমিত হয়ে যায়, খুব নদীর জলের মতো বহমান হয়, তার মধ্যে একটা প্রশান্তি আসে, আরাম দেয় সেটা। এবং মা কি বলছেন একটু দেখে নিই। মাকে এভাবেই একজন প্রশ্ন করছেন যে মা, জোর করে সংসার ত্যাগ করা চলে? মা বলছেন লোকে তো করছে গো। যিনি প্রশ্ন করেছেন তিনি বলছেন যে মহামায়ীর প্রসন্নতা লাভ না করে যদি নিজের খেয়ালে কেউ সংসার ত্যাগ করে তাহলে বোধহয় গোল বাঁধে। মা একটু চুপ করে থেকে বলছেন ঘরে ফিরে আসে। ওই যে তুমি বলো না যে আমরা একটা কথা বলতে কত সাঁতরাই, আর ছোট্ট ছোট্ট শব্দ, ওই যে কথা কইতে জানতে হয়, কথা শতধারে বল, হ্যাঁ, তো ছোট 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 শব্দ কি বিশাল ক্যানভাস গড়ে দিলেন, ঘরে ফিরে আসে। দেখো, যেটা দিয়ে তুমি আরম্ভ করলে ইমেজ বিল্ডিং, এই ইমেজ বিল্ডিং মানে তোমাকে একটা কিছু তৈরি করতে হচ্ছে, তোমার নিজের ইমেজ একটা তৈরি করতে হচ্ছে যাতে লোকে আমাকে ভালো বলে। একদম, সেইটা কিন্তু মানে আমি যা নই আমাকে তা হয়ে উঠতে হচ্ছে। সেই আমরা ছোটবেলায় একটা কথা শুনতাম না গো, ময়ূর পুচ্ছধারী দাঁড় কাক, মানে আমাকে পেছনে ময়ূরের পাখার পুচ্ছ লাগাচ্ছে অথচ আমি দাঁড় কাক, আমি ভাবছি আমাকে দারুণ দেখাচ্ছে। ইমেজ বিল্ডিং কথাটা, শাওলি, এই ইমেজ বিল্ডিং কথাটার মধ্যেই একদম কৃত্রিমতা ভরা আছে। সোজা কথা, তুমি যেটা নও তুমি সেটা বিল্ড আপ করছো। গ্রুমিং আলাদা জিনিস, নিজেকে নিজে গ্রুম করছো। আর ইমেজ বিল্ডিং আমাকে সকলের চোখে আমাকে একটা বিরাট কেউ কেটা হয়ে থাকতে হবে, মানে আমি ভীষণ স্পিরিচুয়ালি আপলিফটেড, বা আমি অসম্ভব বিদ্যায় বুদ্ধিতে আমি দারুণ, আমি এই আমি সেই আমি 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 এসব আমির বোঝা চাপিয়ে 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 চাপিয়ে, যেটাকে আমরা বলছি ইমেজ বিল্ডিং। আমার একটা ইমেজ তৈরি হলো এবং সেটা জানি না যে বিল্ডিংটা তৈরি হলো সেটার ভিত এতই পলকা, সে বিল্ডিং চাপা পড়ে মরে যেতে হবে। তো ব্যাপারটা আলটিমেটলি সেটাই দাঁড়ায়, যেটা তুমি নও, যেটা আমি নই, সেইটা যদি আমরা প্রকাশ করতে যাই, আমরা যেটা প্রকাশ করতে যাই লোকের চোখে ভালো হওয়ার জন্য, লোকের চোখে মহৎ হওয়ার জন্য, তার মানে গলদটা ওখানেই থাকছে যে আমি বাঁচবো অন্যের চোখের যাতে ভালো লাগে সেইটার মতো করে। তার মানেই তাই যে আমিত্বটাই তৈরি হচ্ছে না, মানে এখানেই আসলে যে আমি সত্যিকারের আমিত্ব, যেটা স্বকীয়তা, যেটা ইগো নয়, যেটা নিজস্বতা, সেইটাই যখন থাকছে না, যাদের থাকছে না তারাই কিন্তু ইমেজ বিল্ডিং করতে যায়। এবং এর মূলে আর একটা থাকছে ইনসিকিউরিটি, যশের আকাঙ্ক্ষা, আমার নাম চতুর্দিকে হবে, সবাই আমাকে ভালো বলবে, আমাকে রেফার করবে, আমাকে কোট করবে, মানে এই এখন যে মানে সো কল্ড কি বলবো ইনফ্লুয়েন্সার যারা, তুমি দেখো না কিসের কে কাকে যে ইনফ্লুয়েন্স করছে বোঝা যায় না, কিন্তু সবাই, তুমি ডিজিটাল দুনিয়া খুলে দেখো, আসলে আমার ভেতরে কিছু নেই। আমি যেগুলো বলছি সব ভালো ভালো জায়গা থেকে শোনা, ভালো ভালো জায়গা থেকে বলা, এবং এই স্পিরিচুয়াল ক্ষেত্রেও তাই। এখন সবাই গুরুজি মাতাজি হয়ে বসছেন, প্রচুর দীক্ষা, এবং প্রচুর লোকে দীক্ষা নিতে যাচ্ছে, এবং সবাই গুরুজি মাতাজি হয়ে প্রচুর বসছেন। মায়ের সময় এত ছিল না। এই যে বলছেন যে মহামায়ার প্রসন্নতা লাভ না করে যদি কেউ ঘর থেকে বেরিয়ে যায়, তার মানে তার ভেতরে সেই সন্ন্যাসের বীজটা নেই। সে এদিকে সন্ন্যাসী হব বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল, মানে সে ডিস্টাইন্ড নয়, সে ব্লেসড নয়। সেই অবস্থায় যদি সে বেরিয়ে যায় কি হয়, মা বলছেন ঘরে ফিরে আসে, মানে যেটা ত্যাগ করলো সেখানেই আবার সে ফিরে আসতে বাধ্য হয়। প্রচুর সন্ন্যাসীদের, মানে আমি কারণ করছি না, কিন্তু প্রচুর সন্ন্যাসীদের জীবনে, যদি আমি ডিরেক্ট মায়ের কথাটা একদম ডিরেক্ট অর্থে ধরি, প্রচুর সন্ন্যাসীদের জীবনে এরকম হয়েছে, অনেকে ঘরে ফিরে গেছেন, পারেননি।
কারণ তারা এটার জন্য নয়, তারা হয়তো ভেবেছিলেন পারবেন, তারা এটার জন্য নয়, তাদের কোনো না কোনোভাবে সংস্কার তাদের আবার ঘরে ফিরিয়ে দিয়েছে। এটা একদম আমরা ডিরেক্ট অর্থে গেলাম। ইনডিরেক্ট অর্থে যদি তুমি যাও, যে সকালবেলা আমি একেবারে গুরুজি মাতাজি বাবাজি হয়ে বসছি, একদম এই এখন তো সুবিধে হয়ে গেছে, এখন কোনো পয়সা লাগে না, দুটো মাইক্রোফোন কিনে ফেলে আমরা বসে পড়লাম, আমাদের একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলে আমরা প্রচুর জ্ঞান দিলাম, জ্ঞান দিয়েই ঠিক যেগুলো বললাম তারপরেই তার উল্টো কাজ করতে বেরিয়ে গেলাম। এই জিনিসটা যদি হয়, আলটিমেটলি কোথাও একটা সুপার পাওয়ার ক্ষমা করেন না, সাংঘাতিক লেভেলের একটা বিপর্যয় নেমে আসে, আসেই আসে। এটা আমি হার্ডকোর বিশ্বাস করি, বহু জায়গায় দেখা, বহু জায়গায় শোনা। তুমি একটা আগুন নিয়ে খেলতে গেলে ভাই সেই আগুন পোড়াবেই, একটু অসাবধানতা হলে পোড়াবেই। আগুন কখনো আলো হয়ে জ্বলে, কখনো মানে চতুর্দিকে উদ্ভাসিত করে, আগুন যোগ্য হয়, তুমি অর্পণ করছো, নিবেদন করছো, আবার আগুন খড়কুটো সমস্ত জ্বালিয়ে শেষ করে দেয়। যে কারণে যাজ্ঞসেনী এসেছিলেন, দ্রৌপদীকে নিয়ে খেলতে গিয়ে কি অবস্থা হয়েছিল মহাভারত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কৌরবরা কিন্তু দ্রৌপদীকে নিয়ে খেলতে গেছিল। সমাজে আমরা যে কেউ একটা যদি এই ধরনের কোনো একটা স্পিরিচুয়াল বা এই ধরনের কোনো একটা পাথ, যেটার সঙ্গে আমার মন মুখ এক নয়, ঠাকুরের কথায় আছে মন মুখ এক কর, আমার মন আলাদা জিনিস বলছে শ্যামলী, আমি যদি সম্পূর্ণ অন্য জিনিস করতে যাই, আজকের আমি যদি লোক দেখিয়ে সারাদিন আমি ভেজ খাবো আমার শরীরে দেবে না, কারণ আমার ননভেজ খাওয়া বডি, খুব সিম্পল। তো তাহলে আমি অথচ লোককে দেখি আমি একটা ভেজ কিনা, আমি স্পিরিচুয়াল টক দিই, আমি এই করি, আমি সারাদিন যদি সারদা মায়ের ছবি বুকে নিয়ে ঘুরে, আরে আমি লোকটাই তো তত অনেস্ট না। সারাদিন ধরে আমি মানে যাকে আমরা ধরছি যে অনেস্টি টু দি পাওয়ার ইনফিনিটি, তাকে যদি বুকে সারাদিন জড়িয়ে যে আমি মানেই উনি, এই ব্যাপারটা করি, তো গোটাটা না গোটাই যে বুদ্ধবাদে আছে না যে আসলে ঈশ্বর বলে কিছু নেই, যা কিছু কর্মা, দেখবে এই কর্মটা মানে বুদ্ধের বাদে নিয়ন্তা হচ্ছে কর্ম, যেটা আমি ছেড়ে যাচ্ছি সেটাই আমাকে গিলে নিচ্ছে, যে ফুটপ্রিন্টটা আমি রেখে যাচ্ছি ওটাই আসলে আমাকে গিলে নিচ্ছে। তো আমার কর্ম আমাকে শেষ করে দিচ্ছে। এই যে মা বলছেন ঘরে ফিরে আসে, মানে ব্যাক টু দ্য জিরো, আমি যেখান থেকে আরম্ভ করেছিলাম সেখানে আমি ফিরে আসতে বাধ্য। এই যদি ইমেজ বিল্ডিং করতে হয়, নইলে যেটা তোমার নিজের ভেতরে আছে তুমি যদি সেইটারই সারাক্ষণ চর্চা করে যাও, বা তুমি নিজের মতো করে যদি একটা চর্চা করে যাও, যে কোনো জিনিস, মানে নট নেসেসারি যে তোমাকে পুজো আচ্ছাই করতে হবে, যে কোনো মানে স্পিরিচুয়ালিটি চর্চা মানে তুমি আসলে একটা আলোর চর্চা করছো। স্পিরিচুয়ালিটি তো আলো, একটা সত্য, সেইটার চর্চা তুমি সারাক্ষণ করে যাচ্ছ। ওই যে ঠাকুর বলেছেন সূর্য উঠলে কাউকে ডেকে বলতে হয় না ওরে আমি উঠেছি দেখবি, আর তোমাকে দেখে লোকে এমনি বুঝবে, তোমার কাছে লোকে এমনি আসবে, তোমার কথা লোকে এমনি শুনবে, কারণ তুমি যেটা বলছো সেটা তুমি মন থেকে বিশ্বাস করো, সেটা তোমার কথায় প্রমাণিত হবে, তোমার কথায় সেই জোরটা আসবে। এমনি তো তুমি গায়ের জোরে কাউকে কিছু করছো না, তোমার কথায় জোর আসবে। আসলে এইটাই যে ইমেজ বিল্ডিং করাটা আজকের দিনে হয়তো কোথাও জরুরি 100 বার, কারণ এত ভিড়ের মধ্যে থেকে, এত প্রতিযোগিতার মধ্যে থেকে কোথাও একটা নিজেকে প্রতিষ্ঠিত করতে, কর্মক্ষেত্রে, বাইরের জগতে, ঘরের মধ্যে হয়তো নিশ্চয়ই কোথাও একটা নিজস্বতাটাকে তৈরি করা দরকার। ঠিক এই জায়গাটাতেই আমি বলছি আমরা একই জায়গায় এসে থামবো আজকে, যে আসলে ইমেজ বিল্ডিং নয়, আসলে আপনার যেটা নিজস্বতা, আমাদের প্রত্যেকের যেটা নিজস্বতা, স্বকীয়তা, সেইটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আলাদা করে যেটা নই সেটা হয়ে ওঠার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, তাহলে সেটা কিন্তু একই সাথে মানসিক চাপ এবং শারীরিক চাপেরও সৃষ্টি করে, এবং সেটা কোথাও একটা মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। আসলে ওই আবারও ওই একই কথা, সেই একেই ফিরে আসা, সেই ধ্রুব সত্যের কাছে ফিরে আসা, যেটা কিনা আদতে সত্য, সত্যের কাছে ফিরে আসতে হবে, আমাদের সত্যের হাত ধরেই বাঁচতে হবে এবং সততার সঙ্গে জীবন যাপন করতে হবে, কারণ যাপনটা একটা সাধনার পর্যায়। এবং সত্যি তো এত বিশৃঙ্খলতা, এত চিৎকার চেঁচামেচি, এত অস্থিরতার মধ্যে আমরা কে কার জীবন কতটা শান্তভাবে, কতটা স্টেডিভাবে, কতটা সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারি, এবং সেখানে যাতে কেউ দুমদাম ইট পাটকেল ছুঁড়ে আমাদের তরঙ্গ সৃষ্টি করতে না পারে, সেইটা একমাত্র হতে পারে যদি আমাদের নিজেদের মধ্যে কনফিডেন্স থাকে, সেলফ কনফিডেন্স, আমরা আত্মপ্রত্যয়ী হব, আমরা অনেস্টলি বাঁচব,
তাহলেই আমার মনে হয় আলাদা করে ইমেজ বিল্ড আপের তৈরি হবে না। তাহলে সারা জগৎ সংসারের মধ্যে আমাদের যার যে ছবিটা পড়বে সেটা এমনি দেখতে সুন্দর হবে। আর তার মধ্যে যদি আলো থাকে তাহলে তো সেটা আরও আলোকময় হয়ে উঠবে। আজকে এই পর্যন্তই। আমরা আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে, আগামী পর্বে। তার আগে অবশ্যই আসছি শুক্রবার আদিগুরু শঙ্করাচার্যকে নিয়ে। আমরা যে এতদিনের একটা পথ চলা, মহুয়া প্রচুর পড়াশুনো করে রিসার্চ করে সেটা লিখেছেন, এবং সেটা অনেক দিন আগে আমাদের লেখা, এমন নয় যে এক্ষুনি লিখছি এক্ষুনি সেটা আমরা আপনাদের সামনে নিয়ে আসি। বেশ কয়েক বছর আগের লেখা, সেটা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সেখানেও দেখেছি আসলে সততারই জয় হয়, আসলে সত্যেরই হাত ধরে আমরা একমাত্র বাঁচতে পারি, তাহলে দিন শেষে আমরা অনেক শান্তিতে থাকতে পারি। মা তো রয়েছেন। আমরা আজকে এখানেই শেষ করব। যেতে যেতে আবারও বলি, আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল। আর প্লিজ প্যাস্টেল স্পিরিচুয়াল এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনাদের কাছে পৌঁছতে অনেকটা সুবিধা হবে। ভালো থাকুন, আলোয় থাকুন, শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।